তোমার বয়স তখন 1 বছর ছুঁই ছুঁই পূর্ণ হয়নি, তখন তোমার মা মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হন। প্রায় 16 বছর আগের কথা। এখন ক্যান্সার রোগের উন্নত চিকিৎসা থাকলেও তখন অতটাও ছিল না। তবুও রোগটা ধরা পড়ার সাথে সাথে তোমার মাকে তখনকার সময়ে ক্যান্সারের উন্নত চিকিৎসা দেওয়া হলো, কিন্তু কোনো কিছুতেই সুস্থতার দিকে গেল না, বরং দিনকে দিন আরো অবনতি হলো। ডাক্তারও ভরসা দিলেন না। সেখান থেকে কিছুদিন পর তোমার মা আমাদের সকলকে ছেড়ে চলে যায়। এই কথাগুলো দের জানা, তবুও মায়ের কথা উঠতেই মনটা কেঁদে উঠলো তার, চোখের কোণেও পানি জমলো। তবে নানি আম্মার সামনে সেটা প্রকাশ করতে না দিয়ে স্থির হয়ে বসে রইলো। এই নানি আম্মা মানুষটাও যে তার মায়ের জন্য কষ্ট পায় এটা তো সে জানে। তবে নানি আম্মা এই কথাগুলো আবার কেন তাকে বলছেন, এর ভাবনাকে ছাড়িয়ে সানা আবারও বলতে শুরু করলেন। তোমার মা মারা যাওয়ার আগে তোমার বড় আমাকে প্রায় বলতেন, ভাবি আমি মারা যাওয়ার পর আমার মেয়েটাকে আপনি আপনার কাছেই রাখবেন। হয়তোবা আমি মারা যাওয়ার পরে মেয়ের সম্পূর্ণ অধিকার তার বাবার, কিন্তু আমার মারা যাওয়ার পরে নিশ্চয়ই ওনাকে আবারও বিয়ে করতে হবে, আর আমিও চাই তিনি অবশ্যই বিয়ে করুন। এই হক থেকে আমি তাকে বঞ্চিত রাখতেও চাই না। কিন্তু সেই দ্বিতীয় স্ত্রী নামক মানুষটা ভালো মন্দ কেমন হবে তা আমি জানি না, কিন্তু এটা বলতে পারছি আপনার কাছে আমার বাচ্চাটা থাকলে ভালো থাকবে। তাই আমি চাই আমার বাচ্চাটা আপনার আশ্রয়স্থলে থাকুক, তবে আমি মরেও শান্তি পাবো। ভাবি কথা দিন আপনি আমার মা হারা বাচ্চাটাকে আপনার কাছেই রেখে দেবেন। সেদিন তোমার বড় আম্মা কথা দিয়েছিলেন, কেননা তোমার মা তোমার বাবার কাছ থেকেও কথা নিয়ে নিয়েছিল। তোমার বাবাকে বলেছিল, আপনার সাথে সংসার জীবনে আপনি আমাকে অনেক দিয়েছেন, যা চেয়েছি তাই দিয়েছেন, হয়তো তার থেকে বেশি কিছু দিয়েছেন, আর মরার আগে একটাই চাওয়া আছে, আমার জীবনের শেষ চাওয়া আপনি পূর্ণ করুন। আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাটা ভাবিকে দিয়ে দিবেন। আমি ওনাকে চিনি, খুব ছোট বয়সে উনি আমাদের বাড়িতে এসেছেন। এই বাড়িতে আসার পর আমাদের জন্ম, কোলে পিঠে করে মানুষ করেছেন আমাদের, কখনো আমাদের ওপর বিরক্ত প্রকাশ করেননি তিনি, বরং দ্বিতীয় মা হয়ে আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখেছেন। সেই মানুষটার কাছে আমাদের বাচ্চাটা কেমন থাকবে এটা আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি, বুঝতে পারছি। তাই আমি চাইছি আমার বাচ্চাটা ভাবির মমতাময়ী ছায়ার স্থলেই মানুষ হোক। আমার এটাই আপনার কাছে শেষ চাওয়া। আমি মরে গেলে আমার বাচ্চাটাকে ভাবির কাছ থেকে নিয়ে নেবেন না প্লিজ। যদিও এটা হয়তো সন্তুষ্ট হওয়ার কথা নয়, তবুও সন্তুষ্ট চিত্তে আমাকে কথা দিন। সেদিন তোমার বাবাও তোমার মাকে কথা দিয়েছিলেন। সেদিনের করুণ গলায় নিভু নিভু চাউনির কথা মনে পড়তেই বুকের মধ্যে হাহাকার করে উঠল সানার। চোখ জোড়া তো সেই কখনই নোনা জলে ভরে উঠেছে। একটু থেমে তিনি আবারও বললেন, মরে যাওয়ার আগের দিন তোমার মা তোমার বড় আম্মাকে আরো একটা কথা আকুতি মিনতি করে বলেছিলেন। এই ভেজা নয়নে স্থির হয়ে নানি আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে নানি আম্মা কথাগুলো তার নয়ন যুগলে বাস্তবে ভাসছে। নানি আম্মা কথা থামাতেই মন অধীর আগ্রহে প্রশ্ন করতে চাইছিল, মা কি কথা বলেছিলেন, কিন্তু মুখ ফুটে সেটা বলতে পারলো না তে। তবে নয়ন জোড়া স্থির রেখে নানি আমার মুখের দিকে তাকিয়ে রইল। সানাও হয়তো তের চাহনি না বলা কথাটা বুঝতে পারলেন, তাই বললেন, তোমার মা বলেছিল ভাবি পারলে আমার বাচ্চাটাকে আপনি আপনার মমতাময়ী ছায়াস্থলে ওর মৃত্যুর আগে পর্যন্ত রেখে দিন। তাই তো রেখে দিয়েছেন বড় আম্মা। তবে এই কথা কেন বলছেন নানি আম্মা? সানাও বুঝলেন ওনার কথার মর্মার্থ তে বোঝেনি, তাই বললেন, তোমার মৃত্যুর আগে পর্যন্ত বলতে কথাটা বুঝেছো? কপাল কুঁচকে গেল তের। নানি আম্মা তো এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না, তবে আজ কেন বলছেন? তবে কি নানি আমার বলা এই কথার মর্মার্থ আলাদা? ভাবনার মধ্যে নানি আম্মার বলা পরবর্তী কথাটা কানে আসতেই সারা শরীর ঝাঁকি দিয়ে কেঁপে উঠল তের, যেন বৈদ্যুতিক শক লেগেছে শরীরে। জাঙ্গক দাদু ভাইয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে বড় বৌমার কাছে স্থায়ী করে রেখে দিতে বলেছিল তোমার মা। মাথাটা ঝিমঝিম করে উঠল তের। ওই মানুষটার নাম শুনে কেন যেন স্তব্ধ হয়ে গেছে তে। অদ্ভুত ভাবে শরীরের উপশমগুলো কাঁটা দিয়ে উঠছে বারংবার। এই অসম্ভব কথাটা নানি আম্মা বললেন কি করে? আর তার মাও না জেনে বুঝে কি কথা বলে গেলেন, যা কখনোই সম্ভব নয়। তে মনে মনে বেশ কয়েকবার আওড়ালো, এটা কখনোই সম্ভব নয়, আর সম্ভব নয় মানে কোনো মতেই সম্ভব নয়, পুরো অসম্ভব। তের মনে মনে অসম্ভাব্যময় ভাবনার মাঝে সানা আবারও বলা শুরু করলেন, কাজুহা যেটা চেয়ে গিয়েছিল আজ আমিও সেটাই চাইছি।
শুধু আমি নই, এই বাড়ির সবাই সেটা চাই। এখন তোমার মায়ের ইচ্ছে সহ এই বাড়ির সবার চাওয়াটা তোমাকে বললাম। এখন তুমি ভেবে দেখতে পারো তুমি কি চাইছো বা চাও। তবে তুমি এটা ভেবো না তোমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন তুমি হ্যাঁ বা না যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তোমার উপর এই বিষয়ে কোনোরূপ জোর করা হবে না, এমনকি জোর করে কোনোরূপ সম্পর্কও চাপিয়ে দেওয়া হবে না। তবে একটা কথা বুবুমণি, তোমার বয়সটা আবেগ প্রবণতার, তাই এত বড় একটা সিদ্ধান্ত আবেগ প্রবণ হয়ে নিও না। রাগ জেদ মন মস্তিষ্ক থেকে দূরে ঠেলে দিয়ে একটু ভেবে তারপর সিদ্ধান্ত নিও। দরকার পড়লে তোমার কাছের মানুষদের কাছ থেকে পরামর্শ নিও, তবুও একটু ভেবে চিন্তে বুঝে শুনে তারপর সিদ্ধান্তটা নিও। ক্ষীণ সময় নিলেন সানা, পর শ্বাস ছাড়লেন কয়েকবার, ফের তের শান্ত মুখের দিকে তাকিয়ে বললেন, আমার হঠাৎ এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া নিয়ে হয়তো তোমার মাথার মধ্যে অনেক ভাবনা চলছে, কিন্তু তোমার ভাবনার কাছে আমি নিরুপায়। আমার অবস্থাটা তো দেখছো, বয়সটা তো কম হয়নি, এই আছি এই নেই, যতদিন যাচ্ছে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। তাই এরকম একটা সিদ্ধান্ত নিতে আমি এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। যেমনটা তোমার মা মৃত্যুর আগে তোমার বড় মায়ের হাতে তোমাকে তুলে দিয়ে নিশ্চিন্তে মরতে চেয়েছিলেন, ঠিক তেমনটাই বলতে পারো আমার ক্ষেত্রেও। সানা চোখে নোনা জলটা মুছলেন, তারপর একটু সময় নিয়ে বললেন, বলা তো যায় না আমাকেও কখন আল্লাহর ডাকে সাড়া দিতে হয়, তবে যাওয়ার আগে কাজুহার মতো একটা বিশ্বস্ত হাতে তোমায় তুলে দিয়ে যেতে পারলে আমিও শান্তিতে আর নিশ্চিন্তে মরতে পারি। আর মরে যাওয়ার পর যদি তোমার মায়ের সাথে দেখা হয়, তবে তাকে যেন বলতে পারি তোর মেয়েকে আমি একটা বিশ্বস্ত হাতে সঁপে দিয়ে এসেছি, যেটা তুই চেয়েছিলি সেটাই করে আসতে পেরেছি আমি। এই বয়সটা সত্যি আবেগ প্রবণতার। সানার কথাই আবেগ প্রবণ হলো ওতে। এত সময় নিশ্চুপ বসে নানি আমার সব কথা শুনে গেলেও শেষের কথাগুলো শুনে নিজেকে আর স্থির রাখতে পারলো না তে। ফুপিয়ে কেঁদে উঠে নানি আমার কোলে মাথাটা রেখে শুয়ে পড়লো। তা দেখে সানা দীর্ঘশ্বাস ফেললেন, স্নেহের হাত রাখলেন তের মাথায়। যদিও নিজের কথা দ্বারা বাচ্চা মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছেন, যা তিনি করতে চাননি, তবুও ক্ষণিকের কষ্ট যদি দীর্ঘস্থায়ী সুখের কারণ হয়ে থাকে, তবে সেই ক্ষণিকের কষ্ট অনুভব করা অতি ভালো। তের মাথায় হাত বোলাতে বোলাতে তিনি ফের বললেন, দাদু ভাইকে তোমার ঠিক পছন্দ নয়, কিন্তু তুমি ভেবে দেখো যে কারণগুলোর জন্য দাদু ভাইকে পছন্দ নয়, অপছন্দ, সেই কারণগুলো ঠিক কিনা, আদেও যুক্তিযুক্ত কিনা। দাদু ভাই মানুষটা ওই রকমই, তোমার নানু ভাইও ওই রকমই ছিলেন। সবার সামনে তিনি গম্ভীর আর শক্তপোক্ত স্বভাবের মানুষ। তোমার মা মামারা কখনো মুখ উঁচু করে তার সামনে কথা বলেনি, এমনকি তোমার নানু ভাইয়েরাও পর্যন্ত। আমিও বিয়ের প্রথম যখন তোমার নানুর সংসারে এলাম, সবার মতো তাকে আমিও ভয় পেতাম, কিন্তু তিনি বাহিরের জগতের সবার কাছে শক্তপোক্ত আর গম্ভীর্য স্বভাবের মানুষ থাকলেও আমার কাছে ছিল পুরো ভিন্ন ধরনের মানুষ, প্রাণ খোলা, যা আমাকে তার সাথে সহজভাবে থাকতে বাধ্য করেছে। প্রতিটি পুরুষ মানুষ বাহিরের জগতের কাছে যেমনই থাকুক না কেন, তার স্ত্রীর কাছে সে ভিন্নতর অন্যরকম খোলাসা স্বভাবে। আবারও থামলেন সানা, একটু থেকে তের চোখের কোণ ঘেঁষে গড়া নোনা জল মুছিয়ে দিতে দিতে বললেন, যে কোনো মানুষের ভালো খারাপ দিক বা তাকে অপছন্দ করার কারণ হিসাবে বিবেচনা করতে হয় তার স্বভাব চরিত্র আর ব্যবহার দেখে। তাই তুমিও আবেগে নয়, তোমার যেটুকু বুদ্ধি হয়েছে সেটুকু দিয়ে তাকে সেভাবে বিবেচনা করে দেখো। তারপর সিদ্ধান্তটা নাও যে তুমি তার সাথে সম্পর্কটা তৈরি করতে চাও কিনা। বিবেচনা করে দেখো আমাদের কথা রাখা যায় কিনা। আমার আর কিছুই বলার নেই, এবার তুমি ভেবে দেখো তুমি কি সিদ্ধান্ত নেবে। কথা শেষ করে মুখ নিচু করে তের গালে বৃদ্ধ ঠোঁটের শুষ্ক স্পর্শ দিলেন সানা। তারপর শান্ত কণ্ঠে বললেন, উঠে বসো বুবুমণি। নানি আম্মার এক কথাই উঠে বসলো তে। মাথার মধ্যে চলছে তার বিভিন্ন এলোমেলো ভাবনা। তার মধ্যে সানা তের মুখটা দু হাতে আঁচড়ে নিয়ে ফের বললেন, তবে একটা কথা, সিদ্ধান্ত হ্যাঁ বা না যাই হোক তাড়াতাড়ি জানাবে আমাকে। যত দেরি করবে তত সিদ্ধান্তহীনতায় ভুগবে। কি নিয়ে আমাদের প্রাণরানীটার এত মন খারাপ যে দাদি আম্মা তাকে এত আদর দিচ্ছেন? কথাটা বলে জিমিন দুজনের দিকে এগোলো। তের চোখ মুছে জিমিনের দিকে তাকালো, আর দাদি আম্মা তৎক্ষণাৎ চোখে ইশারা করে জিমিনকে কিছু বোঝালেন। জিমিন কিছু না বুঝলেও দাদি আম্মার ইশারা পেতে চুপ হয়ে গেল। চুপচাপ গিয়ে বসলো দাদি আম্মার পাশে। প্রসঙ্গ এড়িয়ে তের মাথায় হাত বুলিয়ে জিমিন বলল, এখনো দাদি আম্মার অসুস্থতার জন্য মন খারাপ করে আছিস? পাগল মেয়ে, দাদি আম্মা তো এখন ঠিক হয়ে গেছেন, আর মন খারাপ করিস না।
বিনিময়ে তে শুধু মৃদু হাসলো। দাদি আম্মা সুযোগ বুঝে তেকে উদ্দেশ্য করে বলল, পুপুমণি, তোমার বড় আম্মাকে একবার আমার ঘরে আসতে বলো তো, যাও। ধীর গতিতে খাট থেকে নেমে নানি আমার ঘরের বাইরে এগোলোতে রান্নাঘর থেকে বড় আম্মাকে ডেকে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো সে। ড্রয়িং রুম মারাতে গিয়ে নজরে পড়ল ড্রয়িং রুমের ডাবল সোফায় বসারত মানুষ দুটোর দিকে। একজন তার বাবা, অন্যজন সেই মানুষটা যার সাথে স্বামী স্ত্রীর মতন একটা শক্তপোক্ত সম্পর্কের বাঁধনে আজীবন জড়ানোর ইচ্ছা পোষণ করেছেন তার নানি আম্মা। এমনকি নিজের মৃত মাও। তার জীবনের অপছন্দনীয় মানুষটা হবে নাকি নিজের অতি কাছের মানুষ? সত্যি কি তা কখনোই সম্ভব? নিজের জীবনে মানুষটাকে গভীর নজরে কখনো দেখা হয়নি তের। জেনি সহ পরিচিত মেয়েরা বলতো মানুষটা সুদর্শন। সবার কথায় সে নজর বুলিয়েছে, দেখেছে সত্যিই মানুষটা সুদর্শন। তবে সেই সুদর্শন মানুষটাকে সবাই কেন এত সুদর্শন বলে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়নি তার। কোনো এক অদ্ভুত কারণে আজ সেটা পর্যবেক্ষণ করতে চাইলো তের মন। কখনোই যার পক্ষপাত ছিল না, মন আজ কোনো অজানা বসে পক্ষপাত করে বসলো। নজর দৃঢ় রেখে সোফায় বসা শক্তপোক্ত পেটানো শরীরে উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটাকে খেয়াল করলো সে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখখানা বরাবরের মতোই গম্ভীর্য আর শান্ত। বুদ্ধিদীপ্ত স্থির নজরে তের বাবার কথা শুনে চলেছে মানুষটা। শক্তপোক্ত পেটানো শরীরখানায় নেভি ব্লু কালারের পাঞ্জাবিটা মন্দ লাগছে না দেখতে। মাথার ঘন চুলগুলো বরাবরের মতোই পরিপাটি। সোফায় আর গাছে বসার নিদর্শনটাও যেন মানুষটার সব কর্মকাণ্ডের মতো নিখুঁত থাকার প্রচেষ্টা। তবে সে যতই মানুষটাকে অপছন্দ করুক না কেন, সত্যি বলতে মানুষটাকে দেখতে সত্যি সুদর্শন। হঠাৎ করেই মনে প্রশ্ন বিদ্রোতে, নানি আম্মা যে সিদ্ধান্তটা তাকে জানালো, সেই সিদ্ধান্তটা কি এই মানুষটাকেও জানিয়েছে? আর জানলে মানুষটা সেই সিদ্ধান্তে রাজি কি? নিজের এলোমেলো ভাবনার এক পর্যায়ে নিজেই চমকে উঠলোতে। এগুলো সে কি ভাবছে? নানি আমার কথাগুলোই তার মন মস্তিষ্ক পুরো এলোমেলো হয়ে গেছে।